এখানে শুধু বিএনপিকে আমি দোষ দিতে চাই না, এখানে পুরুষদের মাইন্ডসেটটাকে আমি দোষ দিতে চাই। জামাতের সাথে কোথাও তারা বিএনপির সাথে সিট নেগোসিয়েশনের যে আলাপ আলোচনায় গিয়েছে, দুই দলের নেতারা এবি পার্টি এবং এনসিপি, এইটার পিছনে হয়তো তাদের ভিন্ন কোনো বিষয় থাকতে পারে। তো এখন চাপে বিএনপিকে কি চাপে রাখবে, এনসিপি দিয়ে কি চাপে রাখবে বিএনপিকে? একদিকে খালেদা জিয়ার চিরবিদায়, আরেকদিকে বিএনপির ভবিষ্যৎ রাজনীতির নেতৃত্ব নিয়ে চলছে নানা বিশ্লেষণ। খালেদা জিয়ার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ভোটের রাজনীতিতে কেমন প্রভাব ফেলবে? তারেক রহমান চলমান নির্বাচনী বৈতরণী কিভাবে পার হবেন? খালেদা জিয়ার উত্তরাধিকার কি তার ছেলে এগিয়ে নিতে পারবেন? এই শিরোনামে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা, যেখানে উঠে এসেছে গুরুত্বপূর্ণ কিছু বিষয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী 24 জুলাই রাজনীতির সমীকরণ বদলে দিয়েছে। বিএনপিকে এখন অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মাঠে লড়তে হচ্ছে, যেখানে জামায়াতে ইসলামীর মতো বড় ইসলামী শক্তিগুলোর নেতৃত্বাধীন জোট রয়েছে। জামায়াতের এই জোটে জাতীয় নাগরিক পার্টি, এনসিপির মতো দলও আছে। বর্তমান বাস্তবতায় রাজনীতির সংকট ও সম্ভাবনা আজকের আলোচনায় আনবো। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনায় স্টুডিওতে আছেন নীলুফার চৌধুরী মনি, সহ সম্পাদক বিএনপি ও সাবেক সংসদ সদস্য। স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি বলছিলাম যে খালেদা জিয়ার চিরবিদায়ের পর যে বিষয়টি সবচেয়ে আলোচনা এসেছে সেটি হচ্ছে যে বিএনপির ভবিষ্যৎ রাজনীতির নেতৃত্ব আসলে কোন দিকে ধাবিত হচ্ছে। প্রশ্ন এসেছে যে খালেদা জিয়ার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ভোটের রাজনীতিতে কেমন প্রভাব ফেলবে, তারেক রহমান চলমান নির্বাচনী বৈতরণী কিভাবে পার হবেন, এবং আল জাজিরার বিশ্লেষণধর্মী প্রতিবেদনটি নিশ্চয় আপনার নজরে এসেছে। তারা যে শিরোনামে প্রতিবেদন করেছে যে খালেদা জিয়ার উত্তরাধিকার কি তার ছেলে এগিয়ে নিতে পারবেন কিনা, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। আমি প্রথমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিকভাবে অন্তর্ধান, পৃথিবী ছেড়ে চলে যাওয়ার জন্য শোক প্রকাশ করছি। সমস্ত দেশবাসীকে তার জন্য দোয়ার জন্য অনুরোধ করছি এবং তার কর্মকাণ্ডের মধ্যে আমরা নিজেকে সম্পৃক্ত রাখতে চাই সব সময়, এই দৃঢ় প্রতিজ্ঞায় আবদ্ধ হচ্ছি। আপনি যে প্রশ্নগুলো করলেন, একজন মানুষ, উনি অকাতরে নিজেকে সমস্ত দেশের মধ্যে, সমস্ত দেশের মানুষের মধ্যে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন এবং উনি কতটা বিলিয়ে দিয়েছিলেন মানুষ কিন্তু তার প্রতিদান দেওয়ার চেষ্টা করেছে। এটা কিন্তু ওনার চলে যাওয়ার সময় বোঝা গিয়েছে যে উনি কতটা দিয়েছেন এবং দেশবাসী কতটা দিয়েছেন। এই জায়গা থেকে ওনার চলে যাওয়ায় যে ক্ষতিটা, সেই ক্ষতি আমরা হয়তো ওনার শারীরিকভাবে আমরা ওই ক্ষতিটা পুষিয়ে উঠতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করব, কোনো কিছুই তো বসে থাকে না, থেমে থাকে না, সেইভাবে আমরা এই কাজটা করার চেষ্টা করব যে উনি যে কাজগুলো স্বপ্ন দেখতেন, যে কাজগুলো বাস্তবায়ন করার জন্য আপোষহীন হিসেবে অগ্রসর হতেন, আমরা সেই কাজগুলো করার চেষ্টা করব। এবং ওনার সুযোগ্য সন্তান দেশে এসেছেন, আপনারা জানেন। উনি বিদেশে যখন ছিলেন তখন এই দেশের জন্য কাজ করেছেন, এখন সরাসরি উনি তার মায়ের জায়গাটা পূরণ করার চেষ্টা করবেন এবং আমরা আশাবাদী উনি কাজ করতে পারবেন। কিন্তু নীলুফার চৌধুরী মনি, যেমনটি বিশ্লেষকরা বলছেন যে বেগম জিয়ার ব্যক্তিগত ক্যারিশমা দলকে শক্তিশালী ও সংহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, সেই ছন্দ এখন ভেঙে যাওয়ার এক ধরনের সম্ভাবনা রয়েছে। আপনিও কি তাই মনে করেন? আমি এটা পুরাপুরি তা মনে করি না। পুরাপুরি এই জন্য মনে করি না, বেগম জিয়া একজন নারী ছিলেন এবং দৃঢ়চেতা নারী ছিলেন। তো নারী হিসেবে উনি সফটভাবে কথা বলতেন এবং ঠান্ডা মাথায় প্রথমে অনেকেই ভাবতেই পারেন নাই যে উনি ওই কাজটা করতে পারবেন। শেষ পর্যন্ত উনি ওনার কথাগুলোকে কাজে পরিণত করতে পেরেছেন। তো ওনার সন্তান, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, আপনারা জানেন যে উনি রাজনীতিতে নামার সময় থেকে একটা রোষানলে পড়েছিলেন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে, যে ওই যে পারিবারিক তন্ত্রের ওই জায়গাগুলায় না দেওয়ার জন্য তাকে একটা শ্রেণী তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। তাকে অনেক টর্চার করা হয়েছে, অনেক রকম নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, দেশ ছাড়া করা হয়েছে।
উনি সব কিছু মুখ বুজে সহ্য করে দেখেন চুপচাপ থেকে নিজে নীরবে নিভৃতে নিজে শিখে গেছেন। উনি এই 5ই আগস্টের পরে এই 1.5 বছরের মতো ওনার বিভিন্ন বক্তব্য, বিভিন্ন কথা বলা, বিভিন্নভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু প্রমাণ করে যে উনি যথেষ্ট আন্তরিক, মায়ের মতো, বাবার তারেক মতো। রহমানের নেতৃত্ব এখনো পরীক্ষিত নয়, তারেক রহমানকে নিজের নেতৃত্ব প্রমাণ করতে হবে। তার সামনে কি কি চ্যালেঞ্জ দেখেন সে আলোচনায় ফিরব। নীলোফার চৌধুরী মনি আরো একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, দর্শকদের সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই, দর্শক জানিয়ে রাখতে চাই আরো একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ব্যারিস্টার আনোয়ার সাদাত টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি। স্বাগত জানাচ্ছি আপনাকেও নীলোফার চৌধুরী মনি। জি, আমাকে বলছেন? জি জি, দেখেন উনি যে কাজগুলো করেছেন, উনি ওনার এনভায়রনমেন্ট, কিন্তু আপনি যে কথাটা বললেন, উনি ওই এনভায়রনমেন্ট কখনোই পায় নাই। 1/11 থেকে যদি আমরা ধরি, আজকে প্রায় 19 বছর, এই 19 বছর ওনার জন্য আবহাওয়াটা কখনোই অনুকূলে ছিল না, সবসময় বরাবরের মতো প্রতিকূলে ছিল। এখন পর্যন্ত আজকের বাংলাদেশের যে অবস্থা, অস্থির রাজনীতি, গণতন্ত্রের এখন পর্যন্ত দেখা পাইনি আমরা। এই কারণে বলছি যে আমরা ফ্যাসিস্টকে উৎখাত করতে পেরেছি, বাট আপনার এখনও নির্বাচনটা হয় নাই। নির্বাচনী বৈতরণী পার হয়ে তারপরে যাকেই ভোট দিবে জনগণ, সেইভাবে ক্ষমতা নেওয়ার পরে তারপরে কাজে প্রমাণ করতে পারবে। তো কাজটা তো হওয়ার মতো এখনও না সরকারি দল না বিরোধী দল। তো এই জায়গা থেকে আমি বলতে চাই, উনি যদি মিনিমাম সুযোগ পান, পর্যাপ্তর কথা বাদ দিলাম, মিনিমাম যদি সুযোগ পান, আমি ওই হিসাবটা যদি করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতা মানে রাজনীতি হাতে নেন, তখন এরশাদের স্বৈরাচার এরশাদের সময় ছিল, তখন এক ধরনের আন্দোলন ছিল। সেই আন্দোলনের বৈতরণী পার হতে না হতে উনি কিন্তু মনেও করেন না যে উনি সরকারে যাবেন। উনি প্রিপেয়ার্ড ছিলেন বিরোধী দলের জন্য, কিন্তু জনগণ তাকে ম্যান্ডেট দিয়ে সরকারে পরিণত করেছেন। তো সেইখানে গিয়ে উনি কাজ করার একটা ক্ষেত্র পেয়েছেন। সেই ক্ষেত্রের পরে দ্বিতীয়বারের সময় তখন উনি অকৃতকার্য হয়েছেন। সেইখানে উনি বিরোধী দল হিসেবে আরেকটা কাজ করার ক্ষেত্র পেয়েছেন, যদিও সময়টা তখন খুবই এলোমেলো ছিল, কিন্তু তার মধ্যেও কিন্তু একটা একদম শেষ হয়ে যায় নাই, এখন যে জায়গাটায় উপনীত হয়েছে। তারপর আবার উনি 200-র অধিক সিট পেয়ে আবারও উনি রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনার দায়িত্ব পেয়েছেন। তখন উনি আবার কাজ করেছেন, আলোচনা সমালোচনা সব কিছু মিলে যে অবস্থাটা, তারপর 1/11 সরকার আসার পরে যে অবস্থাটা হয়েছিল, আপনি দেখেন পুরা ফ্যামিলিকে উৎখাত করা হয়েছিল, উৎখাত করার ষড়যন্ত্র চলছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে বের করে দেওয়ার জন্য, তার সন্তানের মতো বের করার জন্য হেন কোনো প্রচেষ্টা নাই যেটা করা হয় নাই। এবং উনি শেষে কি বলেছেন, আমি কোথায় যাব, আমার তো বিদেশে কোনো বাড়ি নাই, আমার এখানে ছাড়া আর কোনো বাড়ি ঘর নাই, এই যে বলেছেন। এবং ধরে বসে থেকে জেদ করে এই যে আপসহীন একজন নেতা আবারও প্রমাণ করেছেন যে উনি যান নাই বলেই বাংলাদেশের ইতিহাসটা অন্যরকম হতে পারে নাই। তো সেই জায়গা থেকে এই এতগুলো তার আন্দোলন, তার টর্চার হওয়া, তার আপনার গণতন্ত্রকে ফিরিয়ে আনা, এই জায়গাগুলো যতটা কঠিন ছিল, আজকের দিনে তার চেয়েও কঠিন। সো সেইখানে সেই সুযোগটা কাজে লাগানোর জন্য উনি যদি সেই সুযোগ পান এবং সব মিলে যদি হয়, আমি মনে করব যে উনিও কাজ করতে পারবেন। ধন্যবাদ জানাচ্ছি নীলোফার চৌধুরী মনি। ব্যারিস্টার আনোয়ার সাদাত টুটুল, খালেদা জিয়া উত্তর বিএনপির সামনে কি কি চ্যালেঞ্জ দেখেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশবাসীকে আমাকে দাওয়াত দেওয়ার জন্য শুকরিয়া। ছোট্ট একটু কারেকশন দেই, আসলে আমি ব্যারিস্টার না, আমার নাম ডিরেক্ট আনোয়ার সাদাত টুটুল এবং আমি ব্যবসা করি। খালেদা জিয়া উত্তর বাংলাদেশ তো মানে অভিভাবকহীন বাংলাদেশের মতোই, কারণ উনি দীর্ঘ রাজনৈতিক জীবনে একটা শুধু আপসহীন নেত্রী এটাই না, মানে যেখানে ওনার বক্তব্যটা ছিল এই ধরনের যে ওদের হাতে গোলামের জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। তো এই যে ইন জেনারেল বাংলাদেশি মানুষের যে বক্তব্য, সেটাই তো ওনার বক্তব্য ছিল। বাংলাদেশের মানুষ এবং খালেদা জিয়া হচ্ছে একে অপরের প্রতিচ্ছবি। এটাকে আপনি শুধু এখন বিএনপি নেত্রী আকারে দেখলে অথবা সাবেক প্রধানমন্ত্রী আকারে দেখলে হবে না।
কারণ ওনার রাজনৈতিক জীবন যদি আপনি ব্যাখ্যা করেন অথবা ঘুরে দেখেন, দেখবেন যে কখনোই উনি কোনো বিষয়ে আপোষ করেছেন এই ধরনের ঘটনা ওনার জীবনে নাই। তো সেই পরিস্থিতি বাংলাদেশে ভবিষ্যতে আর কোনো নেতা এটা ফিল আপ করতে পারবে, এটা খুবই কঠিন এবং খুবই চ্যালেঞ্জিং। কারণ বর্তমান নেতৃত্বর মাঝে যে ধরনের পরিবেশ আছে সেইটা আর আগের ওই ওনার যে অবস্থান, এই দুইটা অনেক কঠিন ব্যাপার। ওনাকে ছাড়িয়ে যাবে এই ধরনের লিডারশিপ আমার চোখে এখন বাংলাদেশে পড়ে না। আমরা দেখেছি ২৪-এর গণঅভ্যুত্থানের পর রাজনীতির দৃশ্যপট একেবারেই পাল্টে গেছে এবং নির্বাচনের আগে আমরা রাজনীতিতে নানা মেরুকরণ দেখতে পাচ্ছি এবং নানা জোট হচ্ছে এবং নতুন নতুন মেরুকরণ হচ্ছে। বিশেষ করে সবচেয়ে বেশি আলোচনায় যেটি এসেছে সেটি হচ্ছে জামায়াতের সাথে জোটভুক্ত হলো এনসিপি, এবি পার্টি এবং এলজেপি। কিন্তু যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনা এসেছে, আপনাদের একটু জোট ছিল ইতিমধ্যে, গণতান্ত্রিক সংস্কার জোট, সেটি সম্ভাবনা কি ছিল না? হয়তো সম্ভাবনা ছিল। এই বিষয়ে আমাদের মধ্যে কিছু কনফিউশন আছে এরকম যে আসলে গণতান্ত্রিক সংস্কার জোট গঠনের বিষয়ে কিন্তু আমাদের 3টি রাজনৈতিক দলের একটা ঐক্যমত হয়েছিল। সেটা হচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি এবং এনসিপি। আমরা যেটা সমস্যা ফিল করলাম সেটা হচ্ছে যে মানে এই বক্তব্যটা এইভাবে দিলে ভালো হয় যে আমার মনে হয় যে কোথাও তারা জামাতের সাথে, কোথাও তারা বিএনপির সাথে সিট নেগোসিয়েশনের যে আলাপ আলোচনায় গিয়েছে দুই দলের নেতারা, এবি পার্টি এবং এনসিপি, এইটার পিছনে হয়তো তাদের ভিন্ন কোনো বিষয় থাকতে পারে, যেটা আমার মনে হয়েছে যে তাদের এই হাদির মৃত্যুবরণকে কেন্দ্র করে তারা একটু বেশি এক্সাইটেড হয়ে একদিকে গেছে। কিন্তু আমার ধারণা যে এটা তৃতীয় পক্ষের জোট থাকলেই বেটার হতো, বাংলাদেশের জনগণের জন্য বেটার হতো। কারণ এই 3 দলের যে রাজনৈতিক বয়ান বা বক্তব্য, এটা কিন্তু নতুন বাংলাদেশেরই একটা প্রতিচ্ছবি ছিল। সেটা যদি আবার পুরাতন রাজনৈতিক দলগুলোর সাথে জোট আকারে যায়, আসলে সেই মৌলিক জায়গাটা আসলে থাকে না। তো সেখানে আমাদের মধ্যে এখনো পর্যন্ত বক্তব্যটা কিছুটা ধোঁয়াশা আছে। বিশেষ করে আমরা এই জোট কতখানি সফল হবে এটা নিয়েও আমার মনে হয় এখনো কিছু কনফিউশন আছে। আমরা তো দেখতে পাচ্ছি জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতার পর এনসিপি থেকে একের পর এক নেতা পদত্যাগ করে বেরিয়ে যাচ্ছেন। নির্বাচন পর্যন্ত এনসিপি দল হিসেবে টিকে থাকতে পারবে কি? আপনি যেটা বলছেন এটা বাস্তবতা এই অর্থে যে আসলে এই জামাত বা বিএনপির সাথে জোট করার জন্য তো আমরা রাজনীতি করতে আসি নাই। মানে আমি আমার কথা বলছি আর কি। কোন দলের রাজনীতি করতে, তার সাথে জোট করার জন্য তো আমি সেই দলই করতে পারতাম। কেন আমি বিএনপি করলাম না, কেন আমি জামাত করলাম না, কেন আমি নতুন একটা রাজনৈতিক দল করলাম? তো সেইটার তো একটা ব্যাখ্যা আছে। সেই পজিশনে থেকে নতুন রাজনৈতিক দলের সম্ভাবনাকে কিছুটা মানে দমিয়ে দিয়ে কোনো দিকে গিয়ে আমাদের আসন ভাগাভাগি করতে হবে অথবা আসন নিতে হবে, এই ধরনের আকাঙ্ক্ষা অবশ্যই আমাদের মাঝে কিছুটা গ্রো করছে, নাইলে তো এই ধরনের জোট হইতো না। কিন্তু শুরু থেকেই তো এবি পার্টি কিংবা এনসিপির বিষয়ে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের সমালোচনা ছিল যে জামায়াতের এক্সটেনশন, জামায়াতের বি টিম, সেই সমালোচনাগুলো জোটভুক্ত হবার পরে সত্য প্রমাণিত হলো কিনা? সেই সমালোচনা সত্য প্রমাণিত হওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে যে এনসিপি এবং এবি পার্টির যে একটা ভিন্ন রাজনৈতিক বয়ান আছে, বক্তব্য আছে, যেটা বর্তমান বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। আমি আমার প্রসঙ্গ রেখে অন্যের বক্তব্যের জন্য দায় নেব কেন? আমার তো একটা বক্তব্য আছে, আমি একটা কথা বলছি তো জনগণকে যে আমি এই কারণে আমার রাজনীতিটা শুরু করছি। তাহলে আমার বক্তব্য বাদ দিয়ে আমি আরেকজনের বক্তব্য নিয়ে কথা বলবো কিনা, বা আরেকজনের দায় অথবা আরেকজনের দলের লিগেসি আমি নিব কিনা? আমার তো শুরু, এবি পার্টি বলেন, এনসিপি বলেন, আমাদের রাজনৈতিক দলের শুরু। আমাদের ধরেন 4-5 বছর, এনসিপি ধরেন ওরা নতুন দল করলেও বিগত সময় তো ওরাও তো রাজনীতিতে যুক্ত ছিল বিভিন্ন আকারে। সব মিলায় কিন্তু অ্যাজ এভারেজ প্রত্যেকেরই কম বেশি 4-5 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা আছে। এর আগেও আমরাও তো ছাত্র রাজনীতি করছি। সব মিলে আমরা যখন একটা নতুন বক্তব্য নিয়ে রাজনীতি আকারে হাজির হয়েছি, তো সেখানে আমরা এটাতে খুব বেশি সন্তুষ্ট যে জামাতের জোটে যান অথবা বিএনপির সাথে জোটে যেতে হবে,
এই ধরনের বক্তব্যে আমরা ব্যক্তিগতভাবে অনেকেই খুব বেশি সন্তুষ্ট না। কিন্তু আনোয়ার সাদাত টুটুল, অসন্তুষ্টি নিয়েও জামায়াতের জোটে জোটভুক্ত হতে হলো কেন? জোটভুক্ত হইতে হলো কেন, এটা তো একটা দলীয় ইস্যু আছে। দলীয় ইস্যুতে অনেক বিষয় আলোচনা হয়, যেটা তো আসলে পাবলিক ইস্যুতে আসে না। আমার মনে হয় যে এটা যে জোটভুক্ত আকারে যেভাবে আসছে, আমাদের সভাপতি বা আমাদের চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক বক্তব্য দিয়েছেন, এইটার বক্তব্যটাই তো পার্টির বক্তব্য মূলত। বাট আমরা অনেকাংশেই মনে করি যে আসলে জোটের এই ইস্যুটা টেকসই হবে কিনা এটা এখনো ভেবে দেখার সুযোগ আছে, এবং এই জোটটা আসলেই টিকবে কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এই সন্দেহ সংশয়ের পেছনে কি কারণ? সহজ, আমার তো আপনারা দেখছেন যে নমিনেশন পেপার সাবমিশনের আগে জামাতের পক্ষ থেকে কিছু সিটের ইস্যু নিয়ে কথা বলা হয়েছে, যে তারা ইসলামী আন্দোলনকে 35টা সিট দিয়েছে, এনসিপিকে 30টা দিয়েছে, অথবা এই পার্টিকে 3টা দিয়েছে, খেলাফত মজলিসকে কিছু দিয়েছে। এই ধরনের একটা লিস্ট কিন্তু আমরা পত্রপত্রিকা সহ অন্যান্য মিডিয়ায় দেখছি। জামাত কি সেই আসনগুলো ছেড়ে দিয়ে নমিনেশন পেপার সাবমিশন করেছে? সেটা তো করে নাই। তারপরে ইসলামী আন্দোলন বা চরমনাই পীর সাহেবের যে দল, ওনারাও তো জামাতের যে আসনগুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো তো ওনারা ছেড়ে দিয়ে সাবমিশন করেন নাই। তাহলে কি জামায়াত প্রতিশ্রুতি ভঙ্গ করলো? এটা সময় বলে দিবে, রাজনৈতিক দলগুলো এটা ডিসাইড করবে। বিকজ আপনার সাথে তো একটা কথা হয়েছে, এটাই যদি সর্বসাকুল্যে কথার স্টেটমেন্ট এক জায়গায় থাকতো, তাইলে তো জামাত বড় দল হিসেবে ইসলামী আন্দোলনের জন্য 35 সিট ছেড়ে দিয়ে সে নমিনেশন সাবমিশন দিত, এনসিপির জন্য 30টা ছেড়ে দিয়ে সাবমিশন দিত। বাট জামাত তো 274টা বা 76টায় সাবমিশন করেছে। আপনার ইসলামী আন্দোলনও প্রায় 270টার কাছাকাছি, সম্ভবত 68টা তারা মনোনয়ন সাবমিশন করেছে। তো আমরাও মানে প্রায় 53, এবি পার্টিও প্রায় 53 সাবমিশন করছে, এনসিপিও 47টা সাবমিশন দিছে। তো তাইলে আপনি এটাকে কি জোট বলবেন না? এটা জোট আকারে কত দূর আগাবে অথবা এটার কিভাবে শুরু হবে আমার ধারণা নাই। নির্বাচনের আগে আমরা নতুন অন্য কোনো মেরুকরণ দেখতে পাবো কি? হতে পারে। নীলুফার চৌধুরী বুনি, এই যে আমরা দেখি ভোট এলেই জোটের তৎপরতা বাড়ে, বর্তমান সময়ে কিন্তু এনসিপি এবং জামায়াতের জোটভুক্ত এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকে বলছে যে এনসিপির এই সিদ্ধান্তের পেছনে বিএনপিকে চাপে রাখার এক ধরনের কৌশলও থাকতে পারে, আসলে কি তাই? হতে পারে, আবার নাও হতে পারে। এটা আসলে চাপে রাখা, যে কথাটা বললেন উনি, যে জামাত তো কোনোখান থেকে তার প্রার্থী সরায়নি, তো জামাত তো সবখানেই প্রার্থী দিয়েছে, আবার জোটেও তাদেরকে দিয়েছে। তো এখন চাপে বিএনপিকে কি চাপে রাখবে? এনসিপি দিয়ে কি চাপে রাখবে বিএনপিকে? যে এনসিপি আসলে ওইভাবে কি ওই জনপ্রিয়তাটা এখনো হয়েছে যে চাপে রাখবে? যেটা এনসিপিকে যেটুকু ফেভার সরকার করেন, সরকার যদি মনে করেন যে আপনার ইলেকশনে আমি এনসিপিকে সামনের দিকে নিয়ে আসব, আমি সুবিধা দিব, সরকারি আপনার প্রশাসন সুবিধা দিবে, তাহলে সেটা সরকার করতে পারে, সেটা সরকারের ব্যাপার। বাট আমি এরকম কিছু মনে করি না এখনো। বরং আমি এটা মনে করি যে এনসিপি যে নারীদের নিয়ে কাজ করলেন, এই পুরো অভ্যুত্থানটা নারীদের নিয়ে কাজ করেছেন, আমি ওই তুলনায় এবি পার্টিকে ধন্যবাদ দিই। আমি এখন জানি না জামাতের সঙ্গে যাওয়ার পরে এবি পার্টির যে নারী নেত্রী 10-এ নমিনেশন চেয়েছিল সেটা আছে কিনা, সেটা যদি থাকে তাহলে আমি থ্যাঙ্কস পাওয়ার যোগ্য এবি পার্টি, কারণ তারা নারী নেত্রীকে মনোনয়ন দিয়েছে। কিন্তু এনসিপি দেখেন কি করলো, এতগুলো নারীদের কাজ করালো। তারা কিন্তু আমার ভালো লাগতো যে ওদের পুরুষগুলোর পাশাপাশি নারীরাও, সামান্তা, তারপরে ডাক্তার তাজনুবা, ডাক্তার যারা, এরা কিন্তু সারা বাংলাদেশ ঘুরেছে যখন করলো, প্রোগ্রামগুলো করলো। তো সেই মেয়েগুলো কিছু পাবে এটা আমিও মনে করেছিলাম। কিন্তু 11th আওয়ারে যখন মেয়েগুলোকে ডজ দেওয়া হলো, মেয়েগুলো দল থেকে বের হয়ে গেল, আমি এই জায়গাটায় এবি পার্টিকে নাম্বার দিতে চাই। যদিও এখনও ডিসাইড হয় নাই, ওই যে জামাত প্রার্থী তাদের প্রত্যাহার করে নাই, জামাত সেটা মানবে কিনা তাও জানি না। কিন্তু এইখানটায়
এখানে আমি বিএনপির উপর কোনো চাপটা আমি ওরকম দেখছি না। কিন্তু আপনি নারী নেতৃত্বের মূল্যায়নের কথা বলছিলেন, আমরা যদি সার্বিকভাবে জানতে চাই কিংবা বিএনপির বিষয়টিও জানতে চাই যে নারীদের কৃতিত্বের মূল্যায়ন কি সঠিকভাবে করা হয় বা দল করে? আমি বিএনপি, আওয়ামী লীগ, জামাত বা বরং আমি এখানে জামাতকে নাম্বার দিতে চাই। নাম্বার কেন দিতে চাই জানেন? হঠাৎ বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে যখন আমি দেখলাম জামাতের নারীরা আসলো, এবং শুধু তাই না, জামাতের পুরুষ নেতারা তারা যখন ভাষণে বললেন তাদের বক্তৃতায় যে আমাদের 43% নারী আমাদের সাথে কাজ করে এবং তারা সবগুলো পদ, আমরা যেভাবে পদ ক্যারি করি তারাও করে। আমার একটু অবাক লাগলো। আমি কিন্তু এর আগে জানতাম যে ওরকম ছাত্রী সংস্থা ছাড়া ওরকম কেউ নাই। তারা যেভাবেই করুক না কেন এই যে মহিলাদের নিয়ে কাজ করছে, কিন্তু ওই জায়গায় আবার দেখেন নমিনেশনগুলো দিচ্ছে না। আপনি অন্য অন্য দল, প্রগতিশীল দলগুলোর কথা বলেন, যে মধ্যপন্থা দলগুলো, তারা কয়জন কোনটাকে দিয়েছে? এখানে শুধু বিএনপিকে আমি দোষ দিতে চাই না, এখানে পুরুষদের মাইন্ডসেটটাকে আমি দোষ দিতে চাই। আপনি ধরেন অনেক দল এরকম বিএনপি ধরেন দিয়েছে, যাদেরকে, যে নারীগুলোকে দিয়েছে সবগুলো পুরুষ কোটায়। পুরুষটা মারা গেছে অথবা ইনভ্যালিড হয়েছে, ইলেকশন করতে পারছে না, সেই জায়গাটা তার ঘরে আপনার অ্যাডাল্ট পুরুষ নাই, এই জন্য সেই নারীটাকে বেছে নেওয়া হয়েছে। আমি তো এটাকে নারী কোটা বলতে চাই না। আরেকটা জিনিস আমি মনে করি, আমি যদি কাজ করি, এখানে আমরা একজন ছেলে বা মেয়ে, আমরা মহিলা আসছি, আপনি তো নিশ্চয়ই এটা জেন্ডার হিসেবে আমাদের আনেন নাই। অনেক সময় আমরা 3 জন নারীও প্রোগ্রাম করি, অ্যাঙ্কার সহ, অনেক সময় 3 জন পুরুষও করে। তো জেন্ডার হিসেবে যদি আমি এখানে না এসে থাকি, তাহলে রাজনীতিতে আমাকে চিন্তা করার সময় কেন নারী হিসেবে চিন্তা করবে? একজন মানুষ হিসেবে আমি যে পরিশ্রমটা করি, যে শ্রমটা আমি দলকে দিয়েছি, যেখান থেকেই হোক নারীরা, আমরা যারা একদম প্রাতিষ্ঠানিকভাবে রাজনীতি করা নারী, তাদের ক্ষেত্রে তো এই জিনিসটা, এই হিসাবটা করলে ভালো হতো। আর আমি শুধুমাত্র আমার দলকেই কেন বলবো? মাইন্ডসেটটাই তো নাই। আপনার কোনখানে, কোথায়? আপনি আওয়ামী লীগে দেখেন, যখন ছিল আওয়ামী লীগের নারী নেত্রীরা যারা রাজপথে একসময় আন্দোলন করে নেত্রী হয়েছে ইউনিভার্সিটিতে প্রাতিষ্ঠানিকভাবে, তাদের কয়জন ওইভাবে আসছে? বুঝতে চাই নীলোফার চৌধুরী বলি যে নারীরা রাজনীতিতে কেন উপেক্ষিত। আমি বিস্তারিত আলোচনায় আসবো বিরতির পর। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি দিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। নীলোফার চৌধুরী মনি, কিছুক্ষণ আগে সংবাদে দেখছিলাম আজ তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং নির্বাচন পরবর্তী রাষ্ট্র গঠন ও জাতীয় ঐক্যের লক্ষ্যে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিলেন তিনি। এমন কোনো আলোচনা হয়েছে কি? আপনার কাছে কোনো তথ্য রয়েছে কি? না, আমার কাছে তেমন তথ্য নাই। এটা আপনি যেটুকু দেখেছেন আমি ওইটুকুই দেখেছি টেলিভিশনে বা সোশ্যাল মিডিয়াতে। তারা আলিঙ্গন করেছেন, এটা দেখেছি। খুব হাসি খুশি ছিলেন, এটা দেখেছি। আর এই কথাগুলোই শুনেছি, আর বাইরে ভেতরে কোনো কথা আমি জানি না। আমরা তো বেশ কিছুদিন ধরে একই বাস্তবতা দেখছি যে জামায়াত ইসলামী এবং বিএনপির দীর্ঘদিনের মিত্রতার সম্পর্কে এক ধরনের ফাটল, এক ধরনের বৈরী সম্পর্ক আমরা দেখে এসেছি। সেই সম্পর্কে বা সেই তিক্ততার অবসান হতে যাচ্ছে কিনা? দেখেন, তিক্ততার অবসান হলে ভালো। কারণ কি, 5ই আগস্ট তো আসলে সবার সম্মিলিতভাবেই 5ই আগস্টটা হয়েছে। সেইখানে ক্ষুদ্র স্বার্থের জন্য যদি আবারও ঠিক আগের মতো অবস্থা হয়, তাহলে এই দেশের গণতন্ত্র ভীষণভাবে হুমকির মুখে পড়েই তো আছে, দাঁড়াতে পারবে না উঠে। গণতন্ত্রকে উঠে দাঁড়াতে গেলে প্রত্যেকটা দলের সে আগেকার মতো অবস্থা হওয়া উচিত, যে নির্বাচনে পাশ ফেল দুটোই থাকবে। যে পাশ করবে সে ফেলের, যে করবে বিজয়ী হতে পারবে না তার কাছে যাবে, এবং যিনি বিজয়ী হতে পারবেন না সেও একটা ফুলের তোড়া নিয়ে তাকে শুভেচ্ছা দিবে। এই জায়গাটায় থাকতে পারলে বাংলাদেশের জন্য ভালো, এই জাতির জন্য ভালো। নইলে ওই যে সেনাপ্রধান যে কথাটা বলেছে, আপনারা যদি কাদা ছোড়াছুড়ি করেন এই দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে দাঁড়াবে, আমি এটাই মনে করি। এর আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ যেমনটি বলেছিলেন যে নির্বাচনী সমঝোতার সুযোগ অন্যান্য রাজনৈতিক দলগুলোর থাকলেও জামায়াত ইসলামের নেই। সেই বাস্তবতা থেকে বিএনপি কি সরে আসলো? দেখেন, সমঝোতা এক জিনিস আর সম্পর্ক এক জিনিস।
সম্পর্কের জায়গায় থাকে, আন্তর্জাতিকভাবে যেমন ধরেন এক দেশের সাথে আরেক দেশের দ্বন্দ্ব থাকে, কোনো কোনো জায়গায় আবার একত্বতাও থাকে। লাইক আমি চায়না আর ভারত যদি মনে করেন, অনেক কিছুতে তারা কিন্তু একসাথে কাজ করে। আবার যখন আপনার অরুণাচল নিয়ে কথা ওঠে বা লাগাত নিয়ে কথা ওঠে, তখন কিন্তু চায়না কিন্তু ভারতের ভেতরে ঢুকে যায়, তখন কিন্তু দখলদারিত্ব চলে। তো এরকম আপনার আমি মনে করি যে রাজনীতিটাও এরকম, যে আপনার সম্পর্কের জায়গায় সম্পর্কটা থাকুক, প্রতিযোগিতার জায়গায় প্রতিযোগিতা থাকুক, তবে চরমভাবে যেন নোংরামো কোনোখানে না হয়। এটাই আশা করি যে একটা অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের এক পক্ষের শক্তি কিন্তু এখন সবাই আছে, আরেক পক্ষের শক্তি কিন্তু ম্লান বা চলে গেছে বা থাকলেও না থাকার মতো আছে। তাহলে যদি এক পক্ষের যারা বিজয়ী পক্ষ তারা যদি নিজেরা আবার এই চুলাচুলি করে, তাহলে কিন্তু এটাই জাতির জন্য খারাপ, এবং পতিত শক্তি কিন্তু আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ধন্যবাদ জানাচ্ছি নীলুফার চৌধুরী বলি। আনোয়ার সাদাত টুটুল তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর জাতীয় ঐক্যের ইঙ্গিত দিলেন জামায়াত আমির। এর প্রভাব রাজনীতিতে কিংবা নির্বাচনে কেমনভাবে পড়তে পারে বলে মনে করেন? রাজনৈতিক অঙ্গনে কি প্রভাব পড়বে সেটা তো আমরা দেখব ভবিষ্যতে। তো আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে ধরনের বিভেদ বিচ্ছেদ বর্তমানে বিদ্যমান, এটা নিরসন হওয়া জরুরি, ভদ্রতার মধ্যে আসা জরুরি। আমি এটাকে বলবো যে বর্তমানে রাজনৈতিক নেতৃবৃন্দ একে অপরের বিরুদ্ধে যে ধরনের কথা বলেন, এটা সেই ফ্যাসিবাদী সময়ের রাজনৈতিক যে চরিত্র চিত্র সবগুলোই আমরা দেখছি। আমার মতের বিরুদ্ধে একজনের মত গেলেই তাকে গালাগালি করা, অথবা তাকে ইন্ডিয়ান এজেন্ট বানানো, তাকে পাকিস্তানের এজেন্ট বানানো, অথবা সেই ট্যাগ লাগানো, এইগুলো বন্ধ না হইলে আপনি যখন 2টা 4টা 5টা রাজনৈতিক দল একসাথে রাজনীতি করবে, তারা প্রতিদ্বন্দ্বিতা করবে, তারা ভোট করবে, এর বাইরেও তো তাদের সম্পর্কও তো থাকবে। রাষ্ট্রীয় বিভিন্ন ইস্যু তো আছে যেখানে সব রাজনৈতিক দলের মত ঐক্যের প্রয়োজন রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের বিভিন্ন কৌশল, এগুলোতে তো যদি রাষ্ট্র একমত না হয়, রাজনৈতিক দলগুলো একমত না হয়, তাহলে রাষ্ট্র দাঁড়াবে কিসের উপর? এই বিভেদ বিভক্তির উপর তো রাষ্ট্র দাঁড়াইতে পারে না। মানুষের ডেভেলপমেন্ট আকারে আসতেছে না কেন? আপনি যদি আওয়ামী লীগের 17 বছর বিশ্লেষণ করেন, কিছু না কিছু ডেভেলপমেন্ট হয়েছে। সেই ডেভেলপমেন্টকে মানুষ কি ডেভেলপমেন্ট আকারে দেখছে? সেটা দুর্নীতি আকারে দেখছে। কেন? মানুষ রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের বাইরে গিয়ে, সেখানে সুযোগ সুবিধার বাইরে গিয়ে সেখানে অর্থ পাচার, লুটপাট, দুর্নীতি, কিছু মানুষকে টাকা পয়সা বানানোর সুযোগ দেয়া, এইগুলোর কারণেই তো হয়েছে। তো এখনো যদি আপনি এই জনগণের ক্ষমতায়ন, জনগণের উন্নয়ন, রাষ্ট্রের উন্নয়ন, এগুলোর বাইরে গিয়ে সেই বিভেদ আর বিভক্তি, এগুলো নিয়েই যদি আপনি কথা বলতে থাকেন এবং এমন ভাষায় কথা বলতে থাকেন যেটা আসলে কোনো ভদ্র মানুষ আরেকজন ভদ্র মানুষকে বলতে পারে না। তো এই যে কিছুক্ষণ আগে আপা যেটা বলছিলেন, যে টকশোতে কেউ একটা কথা বললে সেটা নিয়ে এমন বাজে প্রতিক্রিয়া আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি, এরপরে কথা বলাই মুশকিল হয়ে যায়। তো স্বাভাবিকভাবে আমার ধারণা অনেকে টকশো বন্ধ করে দিয়ে বাসায় বসে থাকতে হবে যদি এই ধরনের পরিবেশ চলতে থাকে। মানুষ অনেক কিছু নিতে পারে, কিন্তু মানুষ যদি আপনাকে গালাগালি করে, মানুষ যদি আপনার পিতামাতা তুলে গালাগালি করে, কতক্ষণ আপনি এটা নেবেন? আমরা দেখছি যে এই ফুয়াদ, আমাদের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যের পরে মানে হেন কোনো গালি নাই যেটা মানে ওনাকে সইতে হচ্ছে না। ওনার নামে ফেক ভিডিও পর্যন্ত মানে মার্কেটে চলে আসে, যে ফুয়াদের এই ধরনের কেলেঙ্কারির ভিডিও, অথচ দেখা গেল যে এটা ভারতীয় একটা ওয়েবসাইটের পর্নোগ্রাফি নিয়ে এসে তাকে এটা করা হয়েছে। তো এই ধরনের হেনস্থা মানুষকে যদি করা হয় রাজনৈতিক বক্তব্যের কারণে, তো আপনার তো রাজনৈতিক বক্তব্য থাকবে, তো আমরা তো মারামারি করতে যাচ্ছি না আপনার সাথে। তো আপনি মারামারি করার, আপনিও আমার সাথে মারামারি করতে আসবেন। আপনি রাষ্ট্রের নিয়ে বক্তব্য রাখবেন, আপনি রাজনীতি নিয়ে বক্তব্য রাখবেন, আপনি মানুষের অধিকার নিয়ে কথা বলবেন, দেশের সমস্যা নিয়ে কথা বলবেন, দেশের সমস্যার সমাধান নিয়ে কথা বলবেন। কিন্তু আমরা সেটা না করে কেন আমরা একে অপরকে আক্রমণ? আপনি বলতে চাইছেন সেটা যেন শিষ্টাচার বহির্ভূত না হয়। অফকোর্স। রাজনীতির মাঠ পর্যবেক্ষণ করে কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আভাস মিলছে? আমার কাছে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে এরকম আমার কাছে মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না? মনে হচ্ছে না এই কারণে যে আসলে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক 2টি দল ছিল বিদ্যমান, বিএনপি এবং আওয়ামী লীগ। তো
তো ধরেন আওয়ামী লীগ যখন একটা জায়গা শূন্য অবস্থায় রয়েছে, আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না, অথবা জনগণের সামনে আসতে পারছে না, অথবা দেশ থেকে পালিয়ে গেছে, যেভাবেই আমরা বলি না কেন, এই যে বিরাট শূন্যতা, এই শূন্যতা পূরণ করার জন্য যত বড় রাজনৈতিক দল বিদ্যমান থাকা প্রয়োজন ছিল, জামাত বা অন্যান্য কোনো রাজনৈতিক দল তো তত বড় রাজনৈতিক দল না যারা বিএনপিকে বিট করতে পারে। বিএনপিকে বিট করতে গেলে তো আপনার ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে সংগঠন থাকতে হবে, রাজনৈতিক লোক থাকতে হবে। আমার এই ধরনের ধারণা এখনো পর্যন্ত ক্লিয়ার না যে এই ধরনের রাজনৈতিক দল বাংলাদেশের সেকেন্ড আরেকটা আছে। তো সুতরাং এইটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনা আমি দেখি না। আপনি দেখছেন না, ধন্যবাদ জানাচ্ছি আনোয়ার সাদাত টুটুল। নীলোফার চৌধুরী বলে 90 দশক থেকে বাংলাদেশের নির্বাচন প্রধানত আওয়ামী লীগ এবং বিএনপির দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে আমরা দেখেছি, কিন্তু 24শে গণঅভ্যুত্থানে সেই বাস্তবতা পাল্টে গেছে। যেমনটি আনোয়ার সাদাত টুটুল বলছিল যে সেরকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আভাস তিনি দেখছেন না, তাহলে কি বিএনপি খালি মাঠে গোল দেওয়ার সুযোগ পাচ্ছে? দেখেন, যদি ইঞ্জিনিয়ারিং না হয় ভোট, যদি অন্য কোনো ডিজাইন যদি অ্যাপ্লাই করা না হয় ইন্টারন্যাশনালি ন্যাশনালি, তাহলে তো খালি মাঠেই গোল হবে। আপনি দেখেছেন, আপনি কতটুকু জেনেছেন জানি না, ঢাকার অনেক আসনগুলোতে কিন্তু লক্ষ লক্ষ ভোটারকে ট্রান্সফার করে আনা হচ্ছে। এটা কোন ডিজাইনের মধ্যে পড়ে আমি জানি না। এই যে আনা হচ্ছে হঠাৎ করে, এটা আইনের মধ্যে আছে, আনতে পারেন। আপনার ভোট আপনি চাইলে যে কোনো জায়গায় আপনি যেখানে থাকবেন ট্রান্সফার করে নিতে পারেন, কিন্তু হঠাৎ করে এই ধরনের কাজ, তো সেগুলো তো একটা কোনো না কোনো ইঙ্গিত বহন করে। কিন্তু নির্বাচন যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হয় সেটি বৈধতার সংকটে পড়বে কিনা সে প্রশ্নটি রাখছি আপনার কাছে। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের রিপোর্টে আবারও বিরতি নিচ্ছি। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। নীলোফার চৌধুরী বলি, নির্বাচনের মাঠে তেমন কঠিন লড়াইয়ের আভাস মিলছে না। নির্বাচন যদি আসলে প্রতিদ্বন্দ্বিতাহীন হয় তাহলে সেটি বৈধতার সংকটে পড়বে কিনা? আসলে কেউ তো ওরকম নাই, যারা ছিল তারা তো পালিয়েছে, তারা তো দেশের একটা চরম শত্রুতে পরিণত হয়েছে। এখন যারা আছেন, আপনাকে হঠাৎ করে একদিনে তো এত পাওয়া যাবে না। এটাও সত্যি যে আপ অ্যান্ড ডাউনটা অনেক বেশি হাই লেভেলের, তো সেইখানে তো আপনাকে কিছুটা ছাড় দিতেই হবে। এটা মেনে নিতেই হবে যে তারা এই টাইপের বা অন্য দলগুলো উঠতে পারে নাই। তো আমরা মনে করব যে এই নির্বাচন যেভাবেই হোক না কেন, এর পরের নির্বাচনটা যেন যারা ছোট ছোট দল তারা এত ভালো কাজ করুক যেন তাদের দলগুলো বেশ শক্তিশালী অবস্থানে থাকতে পারে। এই কারণে বলছি যে বাংলাদেশে ভীষণভাবে দরকার শক্তিশালী অবস্থানে থাকা দলের। আমরা যত কথাই বলি, সমালোচনা করেছি তাদের ভালোর জন্য। এনসিপি যখন জন্ম নিল তার আগে থেকেই তাদের নিয়ে আমরা কথা বলতাম, কারণ আমরা বিশ্বাস করি এরকম যে বিপ্লবের যদি নায়করা যদি নিজেরাই ক্ষমতার ভোগ নেওয়া শুরু করে তাহলে আর বিপ্লব থাকে না, যেটা এখন হচ্ছে, যে প্রশ্নের মুখোমুখি এখন বাংলাদেশ। তো সেই জায়গায় আমরা সমালোচনা করেছি তাদের ভালোর জন্য, কিন্তু তারা যখন দল গঠন করলো তখন আমরা এটা বলেছি যে এই দলের কাছে বাংলাদেশের মানুষের একটা প্রত্যাশা আছে, কারণ এরা ইয়াং, এনার্জেটিক, এদের দেওয়ার মতো আমাদের চেয়ে আরও বেশ কিছু দিন বেশি আছে। এরা চাইলে শিখতে পারবে, নিজেকে দিয়ে প্রমাণ করতে পারবে, এই সময়গুলো তাদের কাছে আছে। কিন্তু তারা তো ওইভাবে, হয়তো তাদের ওইভাবে বুদ্ধি দেওয়ার মতো কেউ নাই, কিংবা তারা কারো কাছ থেকে বুদ্ধি নেয় না। রাজনীতিটা কিন্তু একটা অভিজ্ঞতার ব্যাপার, শুধু মুখস্থ বিদ্যা করলে এখানে হবে না। এখানে পলে পলে ধাক্কা খাবে, উঠে দাঁড়াবে, আবার ধাক্কা খাবে, পড়ে যাবে, আবার উঠে দাঁড়াতে হবে। এটার নামই রাজনীতি। যে যত প্রতিঘাতের মুখোমুখি হবে, লাইক আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলি, আজকে যে এই যে সর্বজনীন হয়ে ওঠাটা, উনি যত ধাক্কা খেয়েছে, যত রকম ভাবে একটা ফ্যাসিস্ট অপমান করতে চেয়েছে, যত রকম ভাবে তাকে টর্চার করেছে, উনি তত বেশি জনপ্রিয় হয়েছেন। এই জায়গাটা, এটা কিন্তু রাজনীতি, এখান থেকে শেখার অনেক কিছু আছে। আজকে আমি মুখ দিয়ে দুটো কথা বললাম খালেদা জিয়ার নামে বড় বড় হয়ে গেল তা না। আমি যদি তাকে ফলো করি, আমি খালেদা জিয়া হতে পারবো না, কিন্তু দেশের কিছু মঙ্গল করতে পারবো। ঠিক প্রত্যেকেই যারা আজকে ওনাকে নিয়ে এই কথাগুলো বলে, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ওইভাবে হওয়ার চেষ্টা করেন।
আপনারা নিজে সৎ থাকার চেষ্টা করেন, আপনারা নিজেরা শেখার চেষ্টা করেন এবং মানুষকে, মানুষের কন্ট্রিবিউশনটাকে মূল্যায়ন করার চেষ্টা করেন, তাহলে না হবে একটা দেশের। আমার সাথে আপনার মিলল না দেখে আমি আপনাকে যা নয় তাই বললাম, সেটাকেই আমি এস্টাবলিশ করলাম। এটা তার মানে তো এমন হবে যে একটা সময় কেউই থাকবে না, কারণ কোনো যোগ্যকেই আমি যোগ্য হিসেবে গড়ে ওঠার সুযোগ দিব না, তাহলে তো হবে না। এবং কিছু মানুষ এরকম রেডি করা যে একজন যা বলে বাকি 500 জন সেটাই, তাদের কোনো দেখার দরকার নাই, শেখার দরকার নাই, বুঝার দরকার নাই, যা বলছে কোরাস গানের মতো তারা 500 জন একই গান গেয়ে দিল, বা আরো খারাপ আরো খারাপ আরো খারাপ গান গেয়ে দিল। এটা রাজনীতিটাকে ধ্বংস করবে, উজ্জীবিত করবে না। আমরা চাই রাজনীতিটা উজ্জীবিত হোক। আমরা চাই খালেদা জিয়ার মতো, যে শেখ হাসিনা এত টর্চার করার পরেও 5ই আগস্টের পরে কত মানুষ কত কথা বলেছে, আমিও বলেছি, উনি একটা শব্দও বলে নাই। তার মানে কি উনি কি শেখ হাসিনার পক্ষের লোক ছিলেন? অবশ্যই না। উনি একটা কথাও বলেন নাই, বরং ওনাকে এই সরকারের উপদেষ্টাদের কেউ কেউ জিজ্ঞেস করেছে আপনি যে কিছুই বললেন না, বলে যে এখন বললে কি হবে, সে তো নাই। এই যে রহমটা আল্লাহ তাকে দিয়েছেন, এটাই হলো রাজনীতির একটা সহমর্মিতার বিষয়টি আপনি বলছিলেন। হ্যাঁ। কিন্তু একটি বিষয় যুক্ত করতে চাই নীলোফার চৌধুরী মনি, আমরা দেখলাম যেদিন খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ঘোষণা করা হয়েছে সেদিনই ব্যারিস্টার রুমিন ফারহানার সহ 9 জন বিদ্রোহী বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্য দিয়ে বিএনপি কি বার্তা দিতে চাইছে? কঠোর নেতৃত্বের নাকি অন্য কিছু? দেখেন, আমি এটা দলের সিদ্ধান্ত, আমি তেমন কিছু বলতে পারবো না। তবে এইটুকু আমি বলতে চাই যে এর আগে আমি দেখেছি আপনার মনোনয়ন প্রত্যাহারের পরে তার আগে বলে যে তোমরা প্রত্যাহার করে ফেলো, তোমরা এটাকে ফিক্সড করো না, নির্বাচন করো না, তোমরা যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার জন্য কাজ করো। তো এটা বলা হতো, কিন্তু এইবার মনোনয়ন প্রত্যাহারের আগেই এরকম একটা ঘোষণা দেখেছি। তো আমি এই ব্যাপারটাই বলতে চাই যে এটা আরেকটু দিন দেখে করলে ভালো হতো। হয়তো বা তারা তো প্রত্যাহারও করতে পারতেন, তাদেরকে বুঝিয়ে বললে। তারা তো এই দলেরই সন্তান। রুমিন যেমন তেমন পরে এসেছে এই দলে, কিন্তু এই দলে যারা আছে মামুন হাসান, 2 জন মামুন হাসান, আমি ওদেরকে ছাত্রদল থেকে আমি ওদেরকে দেখি একদম ছাত্রদল করা একটা ছেলে, যে কিনা আর কিছুই জানে না এই বিএনপি বাইরে। তো এই যে এদেরকে আমি অনেক কিছু দিতে না পারলেও মাথায় হাত বোলাতে তো দোষের কিছু নাই। অবশ্যই সেটাও হয়তো দল করবে বা করেছেন, কারণ যার সন্তান সেই বুঝবে। আমি নিজে বলে কি করব? তো সাফারার যেহেতু ওই জায়গা থেকে বলছি যে আর কয়েকটা দিন মানে দেখলে তারা হয়তো ফিরেও আসতে পারত, কারণ এখনো সময় আছে। ধন্যবাদ জানাচ্ছি নীলোফার চৌধুরী মনি। আনোয়ার সাদাত টুটুল, রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জামায়াতের আমির শফিকুর রহমান জানিয়েছেন সাম্প্রতিক সময়ে ভারতীয় কূটনীতিকের সঙ্গে তার বৈঠক হয়েছে, কিন্তু বৈঠকের বিষয়টি গোপন রাখার বিষয়ে অনুরোধ করেছে ভারতীয় কূটনীতিক। এই লুকোচুরির পেছনে কি কারণ থাকতে পারে বলে মনে করেন? আমি তো মনে করি যে জামাতের উচিত ছিল যে এইটা প্রেস রিলিজ করে দেয়া। কারণ বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল যদি বিদেশি কূটনৈতিকদের সাথে মিটিং করে কথা বলে, এটা অবশ্যই প্রেসে দেওয়া উচিত, এবং এটা ছবি সহ প্রেসে দেওয়া উচিত রাজনৈতিক দল করতে হইলে, মানে রাজনীতি করতে হইলে। বিকজ সরকার যেমন একটা রাষ্ট্রের গোপন চুক্তি করতে পারে না, গোপন চুক্তি পার্লামেন্টে পাশ করাইতে হয়, এই ধরনের আইন আছে। রাজনৈতিক দলগুলো তো অন্য রাষ্ট্রের কূটনৈতিকদের সাথে মিটিং করবে গোপনে, অথবা মানে অন্ধকারের, জাতিকে অন্ধকারে রেখে। এটা তো মানে একটা খুব ভালো বিষয় না। এটা বাংলাদেশের জনগণের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, অথবা বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভালো না। কারণ ভারত বাংলাদেশকে নিয়ে যে ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করে আসছে দীর্ঘদিন ধরে, তারা বাংলাদেশকে এক প্রকার অঙ্গরাষ্ট্রর পর্যায়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়ায় নিয়ে আসছিল। সেই ধরনের পরিস্থিতি যখন দেশ ফিরে আসছে, সেই সময়ে অবশ্যই তাদের কূটনৈতিকদের সাথে মিটিং করার অবশ্যই সুযোগ আছে, কিন্তু সেটা হতে প্রকাশ্যে, সেটা জনগণ জানবে, দেখবে জামাত তাদেরকে কি বোঝানোর চেষ্টা করছে, তারা জামাতকে কি বোঝানোর চেষ্টা করছে। যেহেতু আমরা জনগণ নিয়ে রাজনীতি করি, জনগণের ভোট চাই, তো জনগণকে এগুলো জানানোর তো আমার দায়িত্ব।
যে আমরা শেষ একটি রাষ্ট্রকে প্রশ্ন ডিল আপনার করতে কাছে রাখতে চাই। চাই, ছোট্ট পরিসরে যদি একটু বলেন, আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দিলে সব দায় দায়িত্ব নেবেন বলে ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য লতিফুর রহমান। তিনি আরো বলেছেন, আল্লাহর দল ছাড়া মানুষের গড়া দল করা যাবে না। আল্লাহর দল বলতে তিনি কি বোঝাতে চাইলেন? আর ভোটের হিসেব রেখে কি আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়িত্ব নিতে চাইছে জামায়াত? আমি তো মনে করি ইসলামী রাজনৈতিক দল হিসেবে জামাতের কোনো নেতার এই ধরনের একটা বক্তব্য জনগণের সাথে প্রতারণার শামিল। বিকজ আল্লাহ তো কোনো রাজনৈতিক দল পাঠান নাই, আল্লাহ একটাই দল পাঠাইছেন, সেটা হচ্ছে তার উপর যারা ঈমান আনে, রাসূলের উপর যারা ঈমান আনে এবং যারা ঈমানের যে শর্ত সেগুলো পূরণ করে, দ্যাটস মিন মুসলিম যারা, ইসলাম যারা কবুল করছে, এইটাই তো আমরা বুঝি আল্লাহর দল। এর বাইরে গিয়ে কেউ ব্যক্তিগতভাবে নিজেকে আল্লাহর দল দাবি করলে অথবা আল্লাহর দল মনে করলে, এটা সে মনে করতেই পারে। এইটা যদি নিয়ে সে রাজনীতি করতে চায়, এটা আমি মনে করি জনগণের সাথে একটা প্রতারণার শামিল। কারণ জনগণ আল্লাহ কেউ চিনে, আল্লাহর দলও চিনে, আল্লাহ কিভাবে মুসলমান হইতে হয় সেটাও জানে, রাসূল কেউ চিনে। এবং বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ তো মুসলমান, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ তো কাফের মুশরিক হয়ে যায় নাই, এত 90% মানুষ মুসলমান। তো 90% মুসলমানের মানুষ কি বাদ বাকি জামাত বাদে বাদ বাকি সবাই কাফের? ওনাকে এই প্রশ্ন ডেকে জামাতের নেতাদেরকে বলবেন তারা কি ধন্যবাদ কাফের? জানাচ্ছি আনোয়ার সাদাত টুটুল। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে নীলোফার চৌধুরী মনি একই বিষয়ে দুলাইন মন্তব্য নিয়ে শেষ করব। একেবারে শেষ পর্যায়ে আমরা কোনটা? রাজনৈতিক উদ্দেশ্যে যে ধর্মকে ব্যবহার করা হচ্ছে, দেখেন, এটা তাদের দলের নামই তো ধর্মকে ব্যবহার করে বানানো। এটা তারা ধর্মকে ব্যবহার করে, এটা কোনো, আমি সেটাও মেনে নিলাম, কিন্তু ধর্মের মধ্যে কিন্তু বাড়াবাড়ি নাই। আমি এখানে অসংখ্য তিনজনই ধন্যবাদ কিন্তু জানাচ্ছি ইসলাম নীলোফার ধর্মের চৌধুরী। আবারও মানুষ, ধন্যবাদ জানাচ্ছি ধর্মের যে আমাদের বাড়াবাড়ি সাথে নাই আমাদের আয়োজনে সেটা কিন্তু একেবারে এখানে শেষ প্রয়োগ করা প্রান্তে। হচ্ছে। দর্শক, এখানেই শেষ করছে জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার ঠিক জন্য। আছে।